হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব সুপ্রিম কোর্টের জাজ কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় সেই প্রসেসটার ব্যাপারে। অ্যাপয়েন্টমেন্ট অফ সুপ্রিম কোর্ট জাজ। দেখো, আজকে সকালে ওয়াট টু রিড সেশন তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার যে আর্টিকেলটা আছে, ক্যাবিনেট অ্যাপ্রুভ 4 মোর জাজ ফর সুপ্রিম কোর্ট, এটা খুব ভালোভাবে পড়ার জন্য আমাদের আজকের যে পার্টিকুলার আর্টিকেলটা তারা সেটা কিন্তু এই যে পার্টিকুলার নিউজ আইটেমটা এসেছিল তার উপর বেস করে। বোঝা গেল? এবার দেখো একটা জিনিস, ইউপিএসসি কিন্তু এর আগেও না, প্রিভিয়াসলি 2019-এ কিন্তু স্পেসিফিক্যালি এই জাজ অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের উপর কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে। দেখো, এখানে কনস্টিটিউশনাল দুটো অ্যামেন্ডমেন্ট দিয়েছিল, একটা 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আর একটা 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এই যে 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজ অ্যাপয়েন্টমেন্ট প্রসেস সেটার সাথে কিন্তু ডিল করে। আমরা পরে দেখবো, এই লেকচারের মধ্যেই দেখবো যে 99th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা বডি ক্রিয়েট করেছিল, নাম হচ্ছে এনজেএসি। সেটা কিন্তু সুপ্রিম কোর্ট 4 জাজ কেসে কিন্তু স্টাক ডাউন করে দেয়। তাহলে আমরা কি দেখতে পারলাম? আমরা দেখতে পাচ্ছি যে পিওয়াইকিউ তে কোয়েশ্চেন অলরেডি চলে এসছে, প্লাস কিন্তু ইউপিএসসি দেখছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু এটা বারবার নিউজে আছে। তাহলে কিন্তু প্রিলিমস এর পার্সপেক্টিভে এই টপিকটা কিন্তু রিপিট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। ঠিক আছে? আমাদের কিন্তু খুব ভালো করে এই সুপ্রিম কোর্টের জাজ কিভাবে অ্যাপয়েন্ট হয় সেই প্রসেসটাকে কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। ঠিক আছে? এবার আমরা দেখে নিই যে কোন কোন ডাইমেনশন আমরা এটাকে পড়ব। ফার্স্ট আমরা কনটেক্সট দেখব, তারপরে আমরা কনস্টিটিউশনাল প্রভিশন দেখব, দেন আমরা দেখব যে ইভলিউশন অফ কলিজিয়াম সিস্টেম এন্ড এনজেএসি। তারপরে কিন্তু আমরা দেখব যে 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আফটার দ্যাট উইল সি ফোর্থ জাজ কেস অ্যান্ড স্ট্রাইক ডাউন অফ এনজেএসি। ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে অ্যাপয়েন্ট হতে গেলে কোন কোন কোয়ালিফিকেশন গুলো স্যাটিসফাই করতে হয়, অ্যান্ড দেন টেনিয়ার অ্যান্ড রিমুভাল প্রসেস, আর তারপরে অ্যাক্টিং চিফ জাস্টিস অ্যান্ড অ্যাডহক চিফ জাজ কারা তারা সেটা আমরা জানবো। আর দেখো, একটি প্রিলিমস এর এমসিকিউ আছে, ঠিক আছে? সেই কোশ্চেনটা কিন্তু তোমাদের করতে হবে, সলভ করতে হবে, প্লাস আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি দিয়ে শুরু করবো না, কনটেক্সট। কনটেক্সট মানে কেন এই পার্টিকুলার টপিকটা নিউজে এসছে। দেখো, রিসেন্টলি না ক্যাবিনেট, ইউনিয়ন ক্যাবিনেট যেটা আছে সে তারা না একটা প্রপোজালকে অ্যাপ্রুভ করেছে। ঠিক আছে? এবার এই প্রপোজালটা কি? প্রপোজালটা যে সুপ্রিম কোর্টের যে প্রেজেন্ট জাজের নাম্বার আছে সেটা হচ্ছে 34 আছে, এই ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই 34 থেকে বাড়িয়ে সুপ্রিম কোর্টের যে স্ট্রেংথ সেটাকে 38-এ নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই প্রপোজালটাকে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। দেখো, ক্যাবিনেট অ্যাপ্রুভ করলেই কিন্তু হয়ে যাবে না। এর এরপরে কি হবে যে পার্লামেন্টে একটি বিল, অ্যামেন্ডমেন্ট বিল আনতে হবে, তার সাহায্যে সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজ অ্যাক্ট 1956, এই যে পার্টিকুলার একটা সেটাকে অ্যামেন্ড করতে হবে। অ্যামেন্ড করার পরেই কিন্তু তবেই কিন্তু 34 থেকে 38 কিন্তু যাবে। আর এই যে আর্টিকেল 124 কিন্তু পার্লামেন্টকে এই পাওয়ারটা দিয়েছে যে সুপ্রিম কোর্টের জাজ কতগুলো হবে সেটা ডিসাইড করে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বাই ওন কিন্তু ডিসাইড করতে পারে না, এটা কিন্তু পার্লামেন্ট কিন্তু করে। বোঝা গেল? আর এটা কেন করা হচ্ছে দেখো, তোমরা সবাই বারবার হয়তো নিউজ পেপারে পড়ো যে জুডিশিয়াল পেন্ডেন্সি প্রচুর। ফর এক্সাম্পল, দেখো অ্যারাউন্ড 92,385 কেসেস কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি পেন্ডিং আছে। ঠিক আছে? তো এই যাতে পেন্ডেন্সি অফ কেসেস সেটাকেও যাতে রিডিউস করা যায় তার জন্য কিন্তু এই পার্টিকুলার যে প্রপোজালটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে। বোঝা গেল? এইবার আমরা দেখব কনস্টিটিউশনাল প্রভিশন। দেখো, আর্টিকেল 124 যেটা আছে সেটা, এই আর্টিকেলটা কি বলছে যে প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের জাজ কিন্তু অ্যাপয়েন্ট করবে। বাট এখানে না একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? এই কনসালটেশন বলে একটা টার্ম আছে সেটার উপর। দেখো একদম ভার্বেটাম দেখো কি লেখা আছে কনস্টিটিউশনে সেটা পড়ো। দ্য প্রেসিডেন্ট মেক দ্য অ্যাপয়েন্টমেন্ট আফটার কনসালটেশন উইথ সাচ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট অ্যাজ হি ডিমস নেসেসারি। রাইট? তো এই কনসালটেশন নিয়েই কিন্তু ডিবেট। আর এই কনসালটেশনের যে ডিবেট, এটা কনসালটেশন হবে না কনকারেন্স হবে সেটা রিজলভ করার জন্য কিন্তু মাল্টিপল সুপ্রিম কোর্টে কিন্তু কেস গেছে। আর সেগুলোকেই কিন্তু আমরা জাজেস কেস বলি। ফার্স্ট জাজ কেস, সেকেন্ড জাজ কেস, থার্ড জাজ কেস। ঠিক আছে? এবার আমরা এগুলোকে ডিটেলসে জানবো। আর এই যে জাজেস কেস তার মধ্যে থেকেই কিন্তু প্রেজেন্টলি যেভাবে সুপ্রিম কোর্টে জাজ অ্যাপয়েন্ট করা হয় কলিজিয়াম সিস্টেমের দ্বারা, সেই কলিজিয়াম সিস্টেমটার কিন্তু ইভলিউশন হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি ফার্স্ট জাজ কেস দিয়ে। ফার্স্ট জাজ কেস কবে হয়েছিল? 1982 তে। এই 1982 এই ফার্স্ট জাজ কেসে বলছি যে কনসালটেশন যে ওয়ার্ডটা ছিল, ঠিক আছে? এটাকে না, মানে এটা রুল দ্যাট দ্য কনসালটেশন উইথ সিজিআই ডিড নট মিন দ্য কনকারেন্স। ঠিক আছে? তার মানে কি বলছে যে সিজিআই এর সাথে কনসালটেশন মানে যে কনকারেন্সি হতে হবে তা সেরকম কোনো একদমই ব্যাপার না। এর ফলে কি হয় যে এক্সিকিউটিভ কিন্তু প্রাইমেসি পায়, ইম্পর্টেন্স, এক্সিকিউটিভের ইম্পর্টেন্স বেড়ে যায়। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড জাজ কেস 1993, 11 বছর পর, ঠিক আছে?
যে এই সেকেন্ড জাজ কেসে কি হয়? যে এই ফার্স্ট জাজ কেসের যে রুলিং সেটাকে কিন্তু রিভার্স করে দেওয়া হয়। কি বলা হয়? যে কনসালটেশন মিন কনকারেন্স। আর এর সাথে, সাথে কিন্তু কলিজিয়াম সিস্টেম এর ইভলিউশন করা হয় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট এর জন্য। আর এই কলিজিয়াম সিস্টেমে কারা, কারা থাকবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্লাস 2 সিনিয়র মোস্ট জাজ কিন্তু থাকবে। ঠিক আছে? এরপর থার্ড জাজ কেসে কি আছে? এই যে কলিজিয়াম সিস্টেমটার ব্যাপারে আমরা দেখলাম, এটাকে কিন্তু এক্সপান্ড করা হয়। দেখো সুপ্রিম কোর্ট এক্সপান্ডেড কলিজিয়াম সিস্টেম কলিজিয়াম টু a 5 মেম্বার বডি। এখন কি হবে? আগে দেখলাম যে সিজিআই প্লাস 2 সিনিয়র মোস্ট জাজ। বাট এই ক্ষেত্রে সিজিআই প্লাস 4 সিনিয়র মোস্ট জাজ। তাহলে দুটো জাজের সংখ্যা কিন্তু বাড়ানো হলো এই কলিজিয়াম সিস্টেম। কলিজিয়াম সিস্টেম তো চলে আসলো। তাহলে আমরা দেখতে পারলাম যে কনকারেন্স আর কনসালটেশন এর ডিসপিউটও রিজলভ হলো। বাট এই কলিজিয়াম সিস্টেমের দ্বারা যখন জাজ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, তখন একটা নতুন প্রবলেম অ্যারাইজ করলো যে ল্যাক অফ ট্রান্সপারেন্সির অ্যালিগেশন মানে লাগতে থাকলো। যে বলল এই সিস্টেমটা না ওপ্যাক সিস্টেম। আমরা আউটসাইডে দেখতে পাচ্ছি না। তো ট্রান্সপারেন্সি কিন্তু মিসিং। তো এই ট্রান্সপারেন্সি মেইনটেইন করার জন্য পার্লামেন্ট কিন্তু 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2014 পাস করে। সেখানে কিন্তু একটি বডি ক্রিয়েট করা হয়। বডিটির নাম হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, এনজেএসি। এই বডিটাই যে প্রেজেন্ট কলিজিয়াম সিস্টেমটা ছিল সেটাকে রিপ্লেস করবে। রিপ্লেস করে কিন্তু তাদের সাহায্যে কিন্তু জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট সুপ্রিম কোর্টে কিন্তু হবে। ঠিক আছে? আর এই বডির কম্পোজিশনে কারা, কারা ছিল? দেখো বেসিক্যালি 6 মেম্বার বডি। তার মধ্যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 2 সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস অ্যান্ড 2 এমিনেন্ট পারসন। তাদের কিন্তু একটা কমিটি দ্বারা কিন্তু ডিসাইড করা হয়। ঠিক আছে? তাহলে তো 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দেখলাম যে এনজেএসি ক্রিয়েট করা হলো। বাট তারপরে কি হয় জানো? ইন 4th জাজকে সুপ্রিম কোর্ট এই এনজেএসি কে স্ট্রাইক ডাউন করায়। 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে স্ট্রাইক ডাউন করা। সুপ্রিম কোর্ট যে কেসটার সাহায্যে এটা করেছিল, কেসটাকে বলে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2015। 5 জাজের একটা কনস্টিটিউশনাল বেঞ্চ এই 99 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে 4:1 এই কিন্তু মেজরিটিতে কিন্তু স্ট্রাইক ডাউন করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয়? বলছে যে এই পার্টিকুলার যে বডিটা আছে এটা কিন্তু এই জুডিশিয়াল যে ইন্ডিপেন্ডেন্স সেটাকে কিন্তু ভায়োলেট করছে। আর এই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স কিন্তু বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে? আর এই বেসিক স্ট্রাকচার কবে এসেছিল? দেখো কেশবানন্দ ভারতী কেসে কিন্তু সুপ্রিম কোর্ট এই বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন এটা কিন্তু নিয়ে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম। এইবার আমাদের যেটা দেখতে হবে যে কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট কি? মানে কোন, কোন কোয়ালিফিকেশন গুলো স্যাটিসফাই করতে হয় টু বিকাম আ সুপ্রিম কোর্ট জাজ। দেখো ফার্স্ট যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, তাকে কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। ঠিক আছে? তারপর এই দুটো কন্ডিশনের মধ্যে যেকোনো কিন্তু একটা তাকে স্যাটিসফাই করতে হবে। আইদার জাজ অফ এ হাইকোর্ট ফর এট লিস্ট 5 ইয়ার্স, 5 বছরের জন্য হাইকোর্টের জাজ, আর অ্যাডভোকেট অফ এ হাইকোর্ট। জাজের ক্ষেত্রে 5 বছর আর অ্যাডভোকেট অফ এ হাইকোর্টের ক্ষেত্রে এট লিস্ট 10 ইয়ার্স অফ সার্ভিস এক্সপেরিয়েন্স কিন্তু দরকার। ঠিক আছে? এবার তার এই ধরো সিটিজেন অফ ইন্ডিয়া তো হতেই হবে। আইদার এই দুটোর মধ্যে যেকোনো একটা কন্ডিশন। তাছাড়াও কিন্তু যদি প্রেসিডেন্টের ওপিনিয়নে সে একজন ডিস্টিংগুইশড জুরিস্ট হয় তবেও কিন্তু জাজ হিসাবে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে কিন্তু সে অ্যাপয়েন্ট হতে পারে। বাট এই ডিস্টিংগুইশড জুরিস্টের যে প্রভিশনটা সেটা কিন্তু হাইকোর্টের জাজের ক্ষেত্রে কিন্তু নেই। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু কোনো মিনিমাম এজের কিন্তু প্রেসক্রাইব করা নেই। বোঝা গেল? এইবার আমরা আসবো যে টেনিয়ার এর রিমুভাল কি আছে। দেখো জাজ হোল্ড অফিস আনটিল দ্য এজ অফ 65 ইয়ার্স। 65 ইয়ার্স পর্যন্ত কিন্তু সে অফিস হোল্ড করতে পারে। আর রেজিগনেশন যদি তাকে কখনো করতে হয় তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের কাছে লিখে রেজিগনেশন করতে পারে। আর যদি রিমুভাল করার দরকার হয় তাহলে কমপ্লিট একটা জাজেসের ইমপিচমেন্ট প্রসেস আছে সেটা ফলো করতে হবে। বাট তোমরা এটা মনে রাখবে যে দুটো গ্রাউন্ডেই কিন্তু কোনো জাজ সুপ্রিম কোর্টের জাজকে কিন্তু রিমুভ করা যায়। কি, কি দুটো গ্রাউন্ড? প্রুভড মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি। এই দুটো গ্রাউন্ডে কিন্তু রিমুভ করা যায়। আর যে প্রসেসটা আমরা এর আগে একটা প্রিলিমস বাইটস এর ভিডিওতে কভার করেছিলাম, তোমরা সার্চ করে নেবে, ওটা কিন্তু পেয়ে যাবে। দেখো কি হয় না, পার্লামেন্টে বিশেষ করে যেকোনো দুটো হাউসের মধ্যে একটা হাউসে মোশন পাস করা হয়। তারপর সেটাকে ইনভেস্টিগেট করা হয়। ইনভেস্টিগেট করার পরে ভোটিং হয়। ভোটিং এ যখন 2/3 মেজরিটিতে পাস হয়, এটা পাস করতে হবে। তারপরে সেটা যে প্রেসিডেন্টের কাছে যাবে তখন কিন্তু প্রেসিডেন্ট এটাকে কিন্তু যদি অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু যে রিমুভাল প্রসেসটা কমপ্লিট হবে, ইমপিচমেন্ট প্রসেসটা। ঠিক আছে? প্রপার কিন্তু এটা কিন্তু একটা প্রপার একটা টপিক যেটা কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। যেমন আমরা অ্যাপয়েন্টমেন্ট পড়ছি, তেমন কিন্তু রিমুভালও আমাদের আলাদা করে কিন্তু ভালো করে ডিটেইলসে পড়তে হবে। ঠিক আছে? এইবার আমরা যে দুটো জিনিস জেনে নেব যে অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাড হক জাজ। কি, কি আছে? দেখো অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া
কিন্তু এই আর্টিকেল 126 এই আর্টিকেলের দ্বারা বলা হয়েছে। আর এই অ্যাক্টিং চিফ জাস্টিসকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে। যখন প্রেজেন্ট যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আসছে তার অফিস যখন ভ্যাকান্ট থাকছে বা সে যখন ডিউটি পারফর্ম করতে পারছে না, তখন কিন্তু এই অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু অ্যাপয়েন্ট করা হয়। অন দি আদার হ্যান্ড যখন অ্যাড হক চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর্টিকেল 127 অ্যাড হক চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাড হক জাজের কথা বলছে। এই অ্যাড হক জাজ কিন্তু কে অ্যাপয়েন্ট করবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে? আর কখন অ্যাপয়েন্ট করবে? যখন পার্মানেন্ট যে জাজেসের যখন কোরাম থাকবে না তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হয়। আর চিফ জাস্টিস নট চিফ জাস্টিস হাই কোর্টের জাজকে কিন্তু এই অ্যাড হক জাজ অফ সুপ্রিম কোর্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় ফর এ টেম্পোরারি পিরিয়ড। বাট প্রায়র কনসালটেশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড যেই হাই কোর্টের জাজকে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেই হাইকোর্টের যে চিফ জাস্টিস তাদেরও কিন্তু কনসার্নের কিন্তু দরকার পড়ে। তবেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা কিন্তু সম্ভব। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া দেখলাম অ্যান্ড অ্যাড হক জাজেস কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে? এইবার এই প্রিলিমসের যে এমসিকিউটা আছে, স্ক্রিনটা পজ করো, তারপরে কোয়েশ্চেনটা সলভ করো। সলভ করে আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা যারা রাইস আইএস এর সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও, রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে। দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে পড়বে। পড়ে একটা কমপ্লিট ক্লারিটি কিন্তু আর্টিকেলটা সম্পর্কে ডেভেলপ করবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ।